রাষ্ট্রপতি নির্বাচনের আগের পদ্ধতি আর থাকবে না, নতুন কোনো পদ্ধতিতে হবে তা নিয়ে চলছে আলোচনা। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়েও সব দল একমত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এই মত দেন রাজনৈতিক দলের নেতারা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানী মিরপুর ডিউএইচএস থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটা জানতে চাইব যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হলে দেশের সংসদীয় ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আসতে পারে? ধন্যবাদ আপনাকে। যে আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে যে সরকার ব্যবস্থা আছে সেই সরকার ব্যবস্থার ব্যাপারে ইতিমধ্যে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত 15 বছরে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের মনে হয়েছে যে দেশের যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেখানে জরুরিভাবে সংস্কার করা দরকার। এবং এই সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়কে আমরা দেখেছি যে রাজনীতিবিদরা সামনে নিয়ে এসেছে, সেটা হচ্ছে যে সংসদটা কেমন হবে। এবং সেই ক্ষেত্রে আমরা এখন দেখছি যে এক কক্ষ বিশিষ্ট সংসদের জায়গায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবনা করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আসলে তাহলে কি হবে। যে বিষয়টা হয় যে এক কক্ষ বিশিষ্ট যে সংসদটা সেখানে যে কাঠামো থাকে সেটা কি দ্বিকক্ষ বিশিষ্ট করলে ওপরে সেটাকে আবার নতুন করে মনিটরিং করার একটা সুযোগ থাকে। অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট যে সংসদ, প্রথম যে আমাদের যে সংসদটা আছে সেটাকে যখন দ্বিকক্ষে বিশিষ্ট সংসদে পাঠানো হবে, সেখানকার নির্বাচন পদ্ধতি আলাদা হবে, মেম্বারদের নির্বাচনের ধরন হবে আলাদা, এবং তার ফলে তারা সেখানে আবার নতুন করে একটা সেখানে যাচাই বাছাই করার একটা সুযোগ থাকে এবং তার মধ্য দিয়ে আইন পাশ হতে পারে। এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে সরকারের যে একক যে নিয়ন্ত্রণ আছে সেই একক নিয়ন্ত্রণটা অনেকটা ক্ষুণ্ণ হয়। অর্থাৎ সরকার যে পুরোপুরি একটি একটি বর্তমান যে সরকার ব্যবস্থা আছে, যে পার্লামেন্ট ব্যবস্থা আছে, এতে করে প্রধানমন্ত্রী খুব নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে পড়েন। দ্বিকক্ষ হলে তার ক্ষেত্রে অনেকটা চেক অ্যান্ড ব্যালেন্সের মতো হয়, যে আবার আরেকটি কক্ষের মধ্যেও তাকে জবাবদিহিতার মধ্যে যেতে হয়, এবং সেই জবাবদিহিতার কারণে সরকার ব্যবস্থার কিছুটা স্থিতিশীলতা বা এক ব্যক্তির বা একটা দলের যে ক্ষমতা সেটাকে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সেই নিয়ন্ত্রণের দিক থেকে বিবেচনা করলে এই যে প্রস্তাবটা যেটা এসছে সেটা আমি মনে করি একটা ইতিবাচক সংস্কারের পদক্ষেপ। এক্ষেত্রে একটু আপনার কাছে জানতে চাইবো যে রাষ্ট্রপতি নির্বাচনে দেশের বিদ্যমান পদ্ধতিতে কোনো দুর্বলতা দেখছেন কিনা, এবং পাশাপাশি জানতে চাইবো যে এক্ষেত্রে আদর্শ পদ্ধতি কেমন হওয়া উচিত? আসলে আদর্শ পদ্ধতি বললে কিছু নাই। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে। তো আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যে প্রত্যেকটা দেশেরই একটা আলাদা কাঠামো আছে। এখন বর্তমান সময়ে আমাদের দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মনে করতেছেন যেভাবে ইতিপূর্বে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে তাতে করে দেখা গেছে এক কক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের যিনি নিয়ন্ত্রণ থাকেন তার ইচ্ছাই রাষ্ট্রপতি নির্বাচিত হয়। যে কারণে আজকে আমরা দেখেছি যে এক ধরনের প্রস্তাবনা এসছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিভাবে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করা যায়, যে এখানেও যাতে করে এক ব্যক্তি বা একটি দলের পরিপূর্ণ নিয়ন্ত্রণ না থাকে। অর্থাৎ একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আসলে একটা প্রক্রিয়ার মধ্যে। তো সেক্ষেত্রে প্রস্তাবনা এসছে একটা ইলেকটোরাল কলেজের মতো করা যেতে পারে, যেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ যদি দুইটা হয় তাহলে সেক্ষেত্রে 500 ইলেকটোরাল ভোট থাকতে পারে, এবং সেই 500 ইলেকটোরাল ভোট নির্বাচন করবে। এবং আরো প্রস্তাবনা এসছে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন। অর্থাৎ যে বিষয়টা প্রস্তাবনায় এসছে সেটা হলো যে কাঠামোটা আছে এই 300 জনের জায়গায় 350 জনের জায়গায় আরেকটু বৃহত্তর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি নির্বাচন বা মনোনয়ন করার ব্যবস্থা গ্রহণ করা। এটা খুবই জরুরি একটা বিষয়। কেননা যে রাষ্ট্রপতি যে ইতিপূর্বে যে নির্বাচিত হয়েছিল সেটা দেখা গেছে একেবারে রাবার স্ট্যাম্প, পার্লামেন্টের রাবার স্ট্যাম্প একটা প্রতিনিধি। কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে সেটা হলো আমরা রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থাটা করলাম, কিন্তু রাষ্ট্রপতির যে আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি পদটাই হচ্ছে একটা আলংকরিক পদ। এখন সেই আলংকরিক পদকে যদি আমরা ক্ষমতায়িত না করতে পারি, যদি রাষ্ট্রপতির যদি বিশেষ কোনো ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু যে প্রক্রিয়া আমরা নির্বাচন করি না কেন আলটিমেটলি রাষ্ট্রপতি আমাদের জন্য খুব একটা বেশি কার্যকরী হবে না। তো যে কারণে আমি মনে করি যে একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা নিয়ে যদি রাজনৈতিক দলগুলো সংস্কারের চিন্তা করে, সেক্ষেত্রে আমি মনে করি রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েও চিন্তা করা দরকার। কারণ বর্তমানে বাংলাদেশে সকল ক্ষমতা কক্ষিগত আছে প্রাইম মিনিস্টারের হাতে, মানে অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে। ফলে রাষ্ট্রপতিকে কিভাবে আরেকটু তাহলে ক্ষমতায়িত করা সেক্ষেত্রে যেতে আপনি পারে যেহেতু সেভাবে। এই ব্যালেন্সের কথা বলছিলেনই, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখতে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন? ব্যবস্থা যেটা হয়েছে সেটা হলো যে ক্রমাগতভাবে রাষ্ট্রপতির ক্ষমতাটাকে নিয়ে নেওয়া হয়েছে প্রাইম মিনিস্টারের হাতে। এটা একেবারে ব্রিটিশ ব্রিটিশ যে রাজা রানীদের মতো আছে। অর্থাৎ
রাষ্ট্রপতি একটা সেরেমোনিয়াল একটা ব্যাপার হয়ে গেছে, আলংকরিক একটা ব্যাপার হয়েছে, অর্নামেন্টাল একটা ব্যাপার হয়ে গেছে। রাষ্ট্রপতির কিছু ক্ষমতা থাকা জরুরি। যেমন ধরুন হচ্ছে, যেমন আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে একজন রাষ্ট্রপতি একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মানে আচার্যের ভূমিকা পালন করেন, চ্যান্সেলর ভূমিকা পালন করেন। এখন সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে হবেন সেটা নির্বাচন করার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। প্রধানমন্ত্রী যাকে সিলেক্ট করে দিবেন তাকে মাত্র দিতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতির একটা ভাষণ দিতে গেল, সেই ভাষণটাও প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত লিখিত একটা বক্তৃতা থাকবে পার্লামেন্টে, কেবলমাত্র তিনি সেটাই পাঠ করতে পারবেন। বর্তমান ব্যবস্থায় বাংলাদেশে যে 1991 সালে যে প্রাইম মিনিস্টার শাসিত যে ব্যবস্থা করা হয়েছিল, সকল ক্ষমতাটা আসলে প্রাইম মিনিস্টারের হাতে চলে এসেছিল। সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে অনেক বেশি রকম ভাবে ক্ষমতাহীন করে দেওয়া হয়েছে। ফলে তাকে কিছুটা ক্ষমতার ভাগ দিলে এক ধরনের বৈষম্য, ভারসাম্যটা তৈরি হতে পারে বলে আমি মনে করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।